Good morning, students. আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকসটা ডিসকাস করব সেটা হচ্ছে ট্রাকিওস্টমি। নাম থেকেই বুঝতে পারছো যে ট্রাকিয়াতে স্টমা একটা হোল অথবা ছিদ্র তৈরি করা। It is a surgical procedure to make a window over the anterior wall of trachea at the level of second and third or third and fourth tracheal ring. সেকেন্ড থার্ড এন্ড থার্ড ফোর্থ আমরা ফিক্স করে কেন বলতেছি, ফার্স্ট রিং কেন আমরা ইনজুরি করব না বা কাটবো না ডিউরিং সার্জারি, এটা ভাইবাতে জিজ্ঞেস করা হয়। ফার্স্ট রিং কেন আমরা ইনজুরি করব না বা কাটবো না? ফার্স্ট রিংটাকে সেভ করব আমরা অ্যাকচুয়ালি সেভ করার জন্য ক্রিকয়েড কার্টিলেজকে। ক্রিকয়েড কার্টিলেজ ইজ এ কার্টিলেজ অফ ল্যারিংস এবং হোল রেসপিরেটরি ট্রাক্টে একমাত্র ক্রিকয়েড কার্টিলেজটি হচ্ছে একটা রিং কার্টিলেজ। All other cartilages of respiratory tract are incomplete ring. Subtracheal cartilage গুলো actually C-shaped. এটা কমপ্লিট রিং না। এতে গিয়ে এদের posterior এরিয়াটা ওপেন থাকে এবং সেখানে মেমব্রেন থাকে। শুধু ক্রিকয়েড কার্টিলেজটা একটা কমপ্লিট রিং কার্টিলেজ। তাহলে একটা রিং কার্টিলেজকে যদি আমরা ইনজুরি করি, তাহলে যদি আমরা কেটে ফেলি, তাহলে সেটা যখন হিলিং হবে তখন কিন্তু তার ভিতরের ডায়ামিটারটা কমে যাবে। সো ভিতরের ডায়ামিটারটা ন্যারো হয়ে যাবে। আলটিমেটলি পেশেন্টের সাবগ্লটিক স্টেনোসিস হবে। তোমাকে যখন ভাইবা ওটা এই কোয়েশ্চনটা করবে তখন বলতে হবে যে ফার্স্ট রিংটা আমরা কাটবো না টু সেভ দ্য ক্রিকয়েড কার্টিলেজ টু প্রিভেন্ট সাবগ্লটিক স্টেনোসিস। ক্রিকয়েড কার্টিলেজটা অ্যাকচুয়ালি সাবগ্লটিস তৈরি করে। আমরা জানি ল্যারিংসের তিনটা পার্ট, supraglottis, glottis, subglottis. That means the area below the vocal cords. It is subglottis. Why not the fifth ring? আমরা fifth ring বা sixth ring বা seventh ring কেন ইনজুরি করব না? তার মানে আমরা নিচের দিকে কেন ইনসিশন দেব না? কারণ নিচে গেলে তুমি অ্যাপিক্যাল ফ্লোরা ইনজুরি করতে পারো অর গ্রেট ভেসেলস যেগুলো আছে সেগুলো ইনজুরি করতে পারো, যেমন ব্রাকিওসেফেলিক ট্রাঙ্ক, ব্রাকিওসেফেলিক ভেইন, এগুলো ইনজুরি করতে পারো। ওয়েল, ট্রাকিওস্টমি আমরা কেন করব? আমাদের পারপাসটা কি? এইমস অফ ট্রাকিওস্টমি। নাম্বার ওয়ান ইজ টু বাইপাস দ্য আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। এটার মানে কি? আপার এয়ারওয়ে, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি নাক দিয়ে, নাক থেকে বাতাসটা নেজাল ক্যাভিটি, নেজোফ্যারিংস, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া হয়ে অ্যালভিউলাস পর্যন্ত যাচ্ছে। এখানে ল্যারিংস পর্যন্ত এরিয়াটা হচ্ছে আপার এয়ারওয়ে, আর ট্রাকিয়া থেকে লোয়ার পার্টটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ও লোয়ার এয়ারওয়ে। সুতরাং ট্রাকিয়ার উপরে আপার এয়ারওয়েতে যদি কোনো অবস্ট্রাকশন হয়, তাহলে আমরা ট্রাকিয়াতে একটা ছিদ্র করে বাতাস যাওয়ার রাস্তা করে দিতে পারি। এটা হচ্ছে টু বাইপাস দ্য আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। আমরা পরে দেখবো যে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন কি কি কারণে হয়ে থাকে। আচ্ছা, নাম্বার টু হচ্ছে টু রিডিউস ডেড স্পেস। ডেড স্পেসটা তোমরা ফিজিওলজিতে পড়ছো অনেক আগে। রেসপিরেটরি এয়ারওয়েতে এই যে বললাম নোজ থেকে একদম অ্যালভিওলাস পর্যন্ত যে বাতাসটা যায়, সেখানে পুরো এরিয়াটাতেই কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কাস। সেখানে বাতাস থাকে কিন্তু গ্যাস এক্সচেঞ্জ হয় না। ব্রঙ্কিওলস এবং অ্যালভিওলাসে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, যেটা অ্যালভিওলার এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডটা
অ্যালভিওলার এয়ারতে অক্সিজেনটা ব্লাডে যাবে আর ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলার এয়ারে ফেরত আসবে থ্রু দ্য রেসপিরেটরি মেমব্রেন। এটাকে বলা হয় পারফিউশন। ডেড স্পেসে অ্যাকচুয়ালি সেই পারফিউশনটা হচ্ছে না, শুধু এখানে বাতাসটা জমা থাকে এবং এটা একটা ইনঅ্যাক্টিভ স্পেস, সেই জন্য সেটাকে বলা হয় ডেড স্পেস। আচ্ছা, তো এই যে রিডিউস করাটা, ডেড স্পেসটাকে রিডিউস কেন করতেছি আমরা? কিছু কিছু পেশেন্টের দেখা যায় যে খুব শ্বাসকষ্ট হচ্ছে, তারা চেস্ট প্রপারলি এক্সপান্ড করে বাতাসটা ফুসফুস পর্যন্ত নিতে পারতেছে না, যেমন স্ট্যাটাস অ্যাজমেটিকাসের পেশেন্ট অথবা জিবিএস বা গুলেনবার্গ সিনড্রোমের পেশেন্ট, একটা সিভিয়ার পেশেন্ট, এদের রেসপিরেটরি মাসলগুলা উইক হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, তারা বাতাসটা ঠিক মতো টানতে পারে না। তখন আমরা ট্রাকিওস্টমি করে এই লম্বা এয়ারওয়েটা কমায় ফেলতে পারি। তার মানে আমরা ডেড স্পেসটাকে নোজ থেকে ট্রাকিয়া পর্যন্ত কমায় ফেললাম। থার্ড হচ্ছে টু ফ্যাসিলিটেট ট্রাকিওব্রঙ্কিয়াল টয়লেটিং or tracheobronchial section clearance। তার মানে বুঝতে পারতেছে যে ট্রাকিয়া এবং ব্রঙ্কাসে যা জমা থাকে, এখানে কি জমা থাকে, যে সিক্রিশনস জমা থাকে। সিক্রিশন নর্মালি ন্যাচারালি হতেই থাকে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে সিক্রিশন জমা হতে থাকে। নর্মাল পারসনস আমরা সেই সিক্রিশন গুলাকে কাশি দিয়ে বের করে দিতে পারি, বাট যেসব পেশেন্ট সে কাশি দিয়ে এই সিক্রিশন গুলা বের করতে পারতেছে না, যেমন সেই পেশেন্টরা, যে স্ট্রোকের পেশেন্ট, যে পেশেন্ট কমাতে আছে, হয়তো হেড ইঞ্জুরি হয়েছিল কমাতে চলে গেছে, অথবা জিবিএস এর পেশেন্ট, গুলেনবার্গ সিনড্রোমের পেশেন্ট, এদের রেসপিরেটরি মাসলগুলা উইক হয়ে যায়, কাশি দিতে পারে না, তখন এই সিক্রিশন গুলা আলটিমেটলি লাংসে জমা হতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে লাং অ্যাবসেস হয়ে যেতে পারে। সেই জন্য সবসময় এইসব পেশেন্টের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের সিক্রেশন গুলা সেকশন ক্লিয়ারেন্স করে নিতে হবে। সেকশন ক্লিয়ারেন্স করতে হলে ট্র্যাকিওস্টমি করলে আমরা ট্র্যাকিওস্টমি ছিদ্র দিয়ে সেকেন্ড টিউব ঢুকায় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টটাকে সেকশন ক্লিয়ারেন্স করতে পারি। ফোর্থ, ফর পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। তোমরা আইসিইউতে গেছো নিশ্চয়ই, আইসিইউতে এখন টিভিতে অনেক আইসিইউর ছবি দেখো তোমরা, অনেক পেশেন্ট আইসিইউতে দেখবা কমাতে আছে, এরা ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এইসব পেশেন্টের ভেন্টিলেশন করা হয় নর্মালি এন্ডোট্রাকিয়াল টিউবের মাধ্যমে, মানে একটা টিউব অ্যানেস্থেটিস্টরা মুখ দিয়ে ট্রাকিয়া পর্যন্ত পাস করে দেয় এবং সেটার মাধ্যমে রেসপিরেশন মেনটেন করা হয়, এবং যে মেশিন মেনটেন করে সেটার নাম হচ্ছে ভেন্টিলেটর। তো এই এন্ডোট্রাকিয়াল টিউব বেশি দিন রাখা যায় না। একটা কমা পেশেন্ট যারা দীর্ঘদিন কমাতে আছে, তাকে এক পর্যায়ে ট্রাকিওস্টমি করে দিতে হয়, কারণ এন্ডোট্রাকিয়াল টিউবটা বেশি দিন থাকলে তার ওরাল ক্যাভিটি, টাং, এসব জায়গায় আলসারেশন হয়ে যায়। ওরাল হাইজিন মেনটেন না করার জন্য সেখানে ক্যান্ডিডিয়াসিস হয়ে যায়। সো ওরাল ক্যাভিটিতে সিভিয়ার ইনফেকশন হতে পারে। আর আরেকটা বড় জিনিস হলো এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করা অবস্থায় রোগীর সেই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের সিক্রিশন গুলা ক্লিয়ার করা যায় না, সাকশন ক্লিয়ারেন্স করা যায় না, সেই জন্য সিক্রিশন গুলা লাংসে জমা হতে থাকে এবং গ্রাজুয়ালি লাং অ্যাবসেস হয়ে যেতে পারে। এইসব পেশেন্টকে আলটিমেটলি 5 দিন, 7 দিন, 10 দিন পরে ট্র্যাকিওস্টমি করে দিতে হয়। ট্র্যাকিওস্টমি করলে ওরাল ক্যাভিটি ফ্রি হয়ে গেল, প্লাস তার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের যে সিক্রিশন গুলো সেটা আমরা ইজিলি সাকশন ক্লিয়ারেন্স করতে পারি। তাহলে আমাদের পারপাস ট্র্যাকিওস্টমির 4টা। Number 1 is to bypass the upper airway obstruction.
Second is to reduce the dead space. Third is to facilitate the tracheobronchial toileting. And fourth is for positive pressure ventilation. আচ্ছা, এখন আমরা দেখব যে কি কি ডিজিজড কন্ডিশনে আমরা ট্র্যাকিওস্টমি করব বা করে থাকি। এটা রিটেনে সাধারণত কোয়েশ্চনটা এরকমই আসে, ভাগ করা থাকে, যেমন ইন্ডিকেশন অফ ট্র্যাকিওস্টমি ইন অ্যাডাল্ট। মাঝে মাঝে আসে কোয়েশ্চনটা এরকম যে ইন্ডিকেশন অফ ট্র্যাকিওস্টমি ইন চিলড্রেন। তো আমরা এইভাবে ডিসকাস করব যে ইন্ডিকেশন অফ ট্র্যাকিওস্টমি ইন অ্যাডাল্ট, কি কি ডিজিজ কন্ডিশন অ্যাডাল্টে হয় যার জন্য ট্র্যাকিওস্টমি করতে হয়। মোস্ট কমন ইন্ডিকেশন অফ ট্র্যাকিওস্টমি in adult is malignancy of larynx, pharynx, base of the tongue, এইসব জায়গায়। That means advanced carcinoma of larynx, pharynx or base of the tongue. Carcinoma মানে হচ্ছে যে একটা গ্রোথ হবে। আলসারেটিভ টাইপ কার্সিনোমা হতে পারে, বাট যদি এক্সোফাইটিক গ্রোথ টাইপ হয়ে থাকে, ল্যারিংসের কার্সিনোমা মনে করো যদি একটা এক্সোফাইটিক গ্রোথ ইন ল্যারিংস, তাহলে ল্যারিংসের এয়ারওয়েটা অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, বাতাস যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা রেসপিরেশনের জন্য ট্রাকিয়াতে আমরা ছিদ্র করে তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিই। Second indication in adult is patient in deep coma, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম আইসিইউতে যেসব পেশেন্ট ডিপ কমাতে আছে, হয়তো ডিউ টু হেড ইনজুরি অথবা সিভিএ, দ্যাট মিনস স্ট্রোকের পেশেন্ট যারা, অথবা গুলেনবেরি সিন্ড্রোমের পেশেন্ট যারা, এদের ইনটিউবেটেড করা থাকে, ভেন্টিলেটরের মাধ্যমে রেসপিরেশন চালানো হচ্ছে, সেইসব পেশেন্টদের আমরা এক পর্যায়ে গিয়ে ট্র্যাকিওস্টমি করে দিই। থার্ড হচ্ছে ট্রমা। ট্রমা হয় যে ট্রমায় ল্যারিংস এর কোনো ইনজুরি হয়, যেমন স্ট্র্যাঙ্গুলেশন, হয়তো একজন হাইজ্যাকার গলায় গামছা পেঁচায় ধরছে, স্ট্র্যাঙ্গুলেশন খুব কমন একটা ট্রমা। স্ট্র্যাঙ্গুলেশনের হয়ে থাকে, মেয়েরা রিক্সায় চড়তেছে, ওড়নাটা চাকায় পেঁচায় গেছে, গলায় ফাঁস লেগে গেছে ওড়নায়, স্ট্র্যাঙ্গুলেশন। এইসব ক্ষেত্রে সাথে সাথে ট্র্যাকিওস্টমি করে দিতে হবে। আর আরেকটা ট্রমা হয়ে থাকে সার্জিক্যাল ট্রমা, যেটা সার্জনরা করতে পারে এবং তার রেসপিরেটরি ডিস্ট্রেস বা স্ট্রাইডার হয়ে থাকে পেশেন্টের। কি সার্জারি? টোটাল থাইরয়েডেক্টমি। এটা সাধারণত আমরা করে থাকি কার্সিনোমা থাইরয়েড অথবা হিউজ মাল্টিনোডিকুলার গাইটার। আমরা টোটাল থাইরয়েডেক্টমি করার সময় যে দুর্ঘটনা ঘটতে পারে যে আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা বাইলেটারাল, দুনো দিকের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি করে ফেলে, তাহলে ভোকাল কর্ড দুটোই প্যারালাইজড হয়ে যাবে। প্যারালাইজড ভোকাল কর্ডটা ল্যারিংসের ভিতরে পর্দার মতো পড়ে যায়, মানে এটা ল্যাটারালি আর সরে না, মিড লাইনে এসে অ্যাডাক্টেড হয়ে থাকে। তখন কি হচ্ছে, ল্যারিঞ্জিয়াল এয়ারওয়েটা অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে সাথে সাথে ট্র্যাকিওস্টমি করে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে। ফোর্থ ইজ অ্যাকিউট এপিগ্লটাইটিস। নাম থেকে বুঝতে পারতেছো যে এপিগ্লোটিসের একটা অ্যাকিউট ইনফ্লেমেটরি কন্ডিশন। এটা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস দিয়ে হয়ে থাকে, সিভিয়ার অ্যাকিউট ইনফেকশন। এপিগ্লোটিস তোমরা অ্যানাটমিতে পড়ছো, ল্যারিংসের ইনলেটে একটা কার্টিলেজ, এবং এটা খুব পাতলা একটা কার্টিলেজ, দেখতে অনেকটা গোলাপ ফুলে পাপড়ির মতো দেখা যায়। এই পাতলা কার্টিলেজটা অ্যাকিউট ইনফ্লেমেশনে এটা রেড, সোয়েলেন, ইডিমেটাস হয়, অনেকটা আমাদের থাম্বের মতো হয়ে যায়, এবং এটাকে থাম্ব সাইনও বলা হয়ে থাকে।
ল্যারিঞ্জাল ইনলেটে যদি একটা এরকম থাম্বের মতো সোয়েলিং থাকে, এপিগ্লটিস ফুলে গিয়ে একটা থাম্বের সাইজ হয়ে যায়, তাহলে বাতাস যাওয়ার রাস্তাটা অবস্ট্রাকশন হয়ে যায় এবং পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস অর স্ট্রাইডার নিয়ে আসে আমাদের কাছে। এইসব ক্ষেত্রে ট্রাকিস্টমি করে দিতে হবে। ফিফথ ইজ ফরেন বডি ইন ল্যারিংস। হ্যাঁ, গলায় যে কোনো কিছু আটকাতে পারে, ফরেন বডি আটকালে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। আমরা ফার্স্টে ট্রাকিস্টমি করে তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিব, তারপর আমরা ফরেন বডিটা রিমুভ করে দিব। Well, indications of tracheostomy in children. Children are most common indication is foreign body in larynx. বাচ্চারা খেলাধুলা করে, ছোট একটা খেলনা হয়তো মুখে দিয়ে দিচ্ছে, সেটা গলায় গিয়ে আটকায় গেছে। কিছুদিন আগে মিডিয়াতে আমরা দেখছি একটা ছোট বাচ্চা গলায় লিচু আটকায় এবং বাচ্চাটা এক্সপায়ারও করছে, টিভিতে দেখলাম। যে কোনো ফরেন বডি বাচ্চাদের গলায় আটকায় গিয়ে রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। শিশুর ক্ষেত্রে ফার্স্টে যেটা রেসপিরেশন এস্টাবলিশ করতে হবে বাই ট্রাকিস্টমি, এবং পরবর্তীতে ফরেন বডিটা রিমুভ করতে হবে। বাচ্চাদেরও অ্যাকিউট এপিগ্লটাইটিস হতে পারে, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। এই অবস্থায় রেসপিরেটরি ডিস্ট্রেস আমরা কমানোর জন্য ট্রাকিস্টমি করব। থার্ড ইজ ল্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া। এটা একসময় খুব বেশি ছিল। ডিপথেরিয়া হয়, বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হতো, অনেক বাচ্চাদের ট্রাকিস্টমি করতে হতো। কিন্তু এই ভ্যাকসিনেশনের পরে অলমোস্ট ডিপথেরিয়া ইরাডিকেটেড। এখন আমরা খুব কম এই কেসগুলো পেয়ে থাকি ল্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া পেশেন্টস। ফোর্থ ইজ একটা বেনাইন নিওপ্লাজম, যেটা বাচ্চাদের হয়ে থাকে, মাল্টিপল পেপিলোমা ল্যারিংস, মাল্টিপল পেপিলোমেটোস। পেপিলোমা তোমরা তো জানো, প্যাথোলজিতে পড়ছো, বেনাইন নিওপ্লাজম অফ এপিথেলিয়াম, যেটা স্কিনে হলে আমরা বলি ওয়ার্ট। তো মাল্টিপল পেপিলোমা ল্যারিংসে এরকম ওয়ার্টি গ্রোথ অনেকগুলো হয়ে যায় ল্যারিংসের ভিতরে। একটা ছোট বাচ্চার ল্যারিংসের ডায়ামিটার খুবই ন্যারো থাকে, একটা পেন্সিলের মতো থাকে। এই ন্যারো জায়গায় যদি এরকম পেপিলোমা হয়ে যায়, অনেকগুলো পেপিলোমা, তাহলে বাতাস যাওয়ার রাস্তাটা ব্লক হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায় এবং তার স্ট্রাইডার হয়। এই ক্ষেত্রে আমাদের ট্রাকিস্টমি করে দিতে হয় এবং পরবর্তীতে এই পেপিলোমা গুলা ল্যারিঙ্গোস্কোপি করে আমরা রিমুভ করি। ফিফথ, অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিওব্রঙ্কাইটিস। এটা একটা সিভিয়ার অ্যাকিউট ইনফেকশন অফ হোল রেসপিরেটরি ট্রাক্ট, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস। এই ক্ষেত্রে যেটা হয়, সিভিয়ার অ্যাকিউট ইনফেকশন থেকে ঠিক সিক্রেশনস হয়, এত আঠালো সিক্রেশন যে বাচ্চারা কাশি দিয়ে বের করতে পারে না। এতে গিয়ে পুরো তার রেসপিরেটরি ট্রাক্টে অবস্ট্রাকশন তৈরি হয়, শ্বাস প্রশ্বাস নিতে পারে না। এই ক্ষেত্রে আমরা ট্রাকিস্টমি করি অ্যাকচুয়ালি ট্রাকিওব্রঙ্কিয়াল টয়লেটিং এর জন্য, মানে এই ঠিক সিক্রেশন গুলো আমরা সাকশন করে ক্লিন করার জন্য ট্রাকিস্টমি করে থাকি। ওয়েল, ট্রাকিস্টমি ক্লাসিফিকেশন করা হয়ে থাকে অ্যাকর্ডিং টু টাইমিং। যেমন গলায় একটা ফরেন বডি আটকে গেছে, একটা বাচ্চা খেলতেছিল, হঠাৎ করে খেলনা গলায় চলে গেছে, শ্বাস নিতে পারতেছে না, সাথে সাথে ট্রাকিস্টমি করে দিতে হবে। ইট ইজ ইমার্জেন্সি ট্রাকিস্টমি। আর কিছু কিছু পেশেন্টের ট্রাকিস্টমি আমরা একটা প্ল্যান করে করতে পারি। যেমন কার্সিনোমা ল্যারিংস এর পেশেন্ট, সে অনেকদিন ধরে সাফার করতেছে, আমি প্ল্যান করবো যে হ্যাঁ নেক্সট উইকে মানডেতে আমি ট্রাকিস্টমি করব। এটা হচ্ছে ইলেকটিভ ট্রাকিস্টমি। সাইট অনুযায়ী ক্লাসিফিকেশন করা হয়ে থাকে হাই ট্রাকিস্টমি, মিড ট্রাকিস্টমি, লো ট্রাকিস্টমি। অ্যাকর্ডিং টু ডিউরেশন, মানে ট্রাকিস্টমিটা কতদিন থাকবে। যেমন একটা ফরেন বডি গলায় আটকালো, আমরা ট্রাকিস্টমি করে রেসপিরেশন এস্টাবলিশ করে দিলাম, ফরেন বডি রিমুভ করলাম,
আমরা ক্লোজ করে দিতে পারি ট্রাকিওস্টোমটা। ইট ইজ টেম্পোরারি ট্রাকিওস্টোমি। আর মেলিগনেন্সির কেসগুলো বা একটা ছোট বাচ্চার আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে মাল্টিপল পেপিলোমার ল্যারিংস, এসব কেস রিকার করে, সেজন্য ট্রাকিওস্টোমিটা অনেক দিন রাখতে হয় অথবা অনেক সময় পার্মানেন্ট রেখে দিতে হয়। যেসব কার্সিনোমা ল্যারিংসের পেশেন্ট ল্যারিঙ্গেক্টমি, টোটাল ল্যারিঙ্গেক্টমি করা হয়, তাদের ট্রাকিওস্টোমি রেস্ট অফ দ্য লাইফ থাকতে হবে। সুতরাং সেটাকে বলা হয় পার্মানেন্ট ট্রাকিওস্টোমি। Well, steps of tracheostomy. Anesthesia, ইমার্জেন্সি কেসে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া তো দিয়ে থেকে আবার অনেক সময় উইদাউট অ্যানেস্থেসিয়া ট্রাকিওস্টোমি করে ফেলতে হয়। এত ইমার্জেন্সি, এত শ্বাসকষ্ট হচ্ছে, সাথে সাথে তার ট্রাকিয়া ওপেন করে দিতে হবে, জাস্ট স্ট্যাব অন দ্য ট্রাকিয়া। আর ইলেকটিভ যেগুলো আমরা প্লেন করে ট্রাকিওস্টোমি করবো, যেমন বললাম কার্সিনোমা ল্যারিংস, এইসব কেসে আমরা সাধারণত জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করে থাকি। পারপাসটা হচ্ছে জিয়ে দেওয়ার যে আমরা ট্রাকিওস্টোমিও করব, ট্রাকিওস্টোমি করার পর তার রেসপিরেটরি এস্টাবলিশ করে আমরা তার ল্যারিংসের যে গ্রোথ সেটা রিমুভ করব, বায়োপসি করব, অথবা একটা বাচ্চার যদি মাল্টিপল পেপিলোমা থাকে ল্যারিংসে, আমরা ট্রাকিওস্টোমি করে রেসপিরেশন এস্টাবলিশ করব, দেন আমরা পেপিলোমাগুলা ল্যারিঙ্গোস্কোপি করে রিমুভ করব। সেসব ক্ষেত্রে আমাদের জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হবে। সেজন্য ইলেকটিভ ট্রাকিওস্টোমি সাধারণত আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করে থাকি। হ্যাঁ, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও করতে পারো, বাট ওই কাজগুলা করা যাবে না, যে ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে গ্রোথ রিমুভ করা বা পেপিলোমা রিমুভ করা, সেগুলো করতে হলে অবশ্যই জিয়ে দিতে হবে। ট্রাকিওস্টোমি করার সময় পেশেন্টের পজিশন কেমন থাকবে? সুপাইন এবং হেড এক্সটেন্ডেড বাই স্যান্ডব্যাগ বিলো দ্য শোল্ডার গার্ডল। তার মানে শোল্ডার গার্ডেলের নিচে একটা স্যান্ডব্যাগ দিয়ে তার মাথাটা এক্সটেন্ড করে রাখতে হবে। ইনসিশনটা আমরা আগেও পড়েছি যে সেকেন্ড, থার্ড অথবা থার্ড, ফোর্থ ট্রাকিয়াল রিং এ আমরা ইনসিশন দিয়ে থাকি, ভার্টিক্যাল ইনসিশন। স্কিন ইনসিশনটাও আমরা ইমার্জেন্সিতে দিয়ে থাকি, ভার্টিক্যাল ইনসিশন। স্কিনের ভাস্কুলারিটি নেকে আসে দুই সাইড থেকে, সেই জন্য ব্লিডিং কম হওয়ার জন্য ইমার্জেন্সি কেসে আমরা মিড লাইনে একটা ভার্টিক্যাল ইনসিশন দিই। বাট এটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে একটা আগলি স্কার দেখা যাবে গলায় যখন হিলিং হয়ে যাবে। আর ইলেকটিভ কেসে তুমি হরিজন্টাল ইনসিশন অ্যালং দ্য স্কিন ক্রিজ লাইন দিতে পারো। এই ক্ষেত্রে হয়তো ব্লিডিংটা একটু হবে, কিন্তু যেহেতু ইলেকটিভ সার্জারি তুমি আস্তে ধীরে অপারেশন করতে পারো, হিলিং এর পরে তার আগলি স্কারটা হবে না। ইনসিশন দেওয়ার পর আমরা কি করব? মাসেল গুলো রিট্রাক্ট করবো। এখানে কি মাসেল পাবো আমরা? স্টার্নোহাইয়েড অ্যান্ড স্টার্নোথাইরয়েড, দুই দিকে দুটো দুটো চারটে মাসেল থাকে। এই মাসেল গুলো আমরা কাটবো না, আমরা জাস্ট ল্যাটারালি রিট্রাক্ট করব। মাসেল রিট্রাক্ট করার পরে আমরা যেটা পাবো, ট্রাকিয়ার কার্টিলেজের উপর কভার করে থাকে ইচমাস অফ থাইরয়েড। ইচমাস অফ থাইরয়েডকে আমরা রিট্রাক্ট করতে পারি, আপওয়ার্ড রিট্রাকশন অথবা ডাউনওয়ার্ড রিট্রাকশন। রিট্রাক্টর দিয়ে রিট্রাক্ট করে আমরা সরাই ফেলবো, তাহলে আমরা সেকেন্ড, থার্ড অথবা থার্ড, ফোর্থ ট্রাকিয়াল রিংটা পেয়ে যাব। পার্মানেন্ট ট্রাকিওস্টোমি করতে হলে তুমি যদি প্ল্যান করো যে না, এটা ট্রাকিওস্টোমি দীর্ঘদিন থাকতে হবে, পার্মানেন্ট ট্রাকিওস্টোমি থাকতে হবে, তাহলে আমরা ইচমাস অফ দ্য থাইরয়েড আমরা মাঝখানে কেটে সেপারেট করে পুরো ট্রাকিয়াটা ফ্রি করে দিয়ে থাকে। বাট এই ক্ষেত্রে ব্লিডিং হওয়ার রিস্ক বেশি থাকে। রিট্রাকশন করলে ব্লিডিংটা কম হবে।
ইনসিশন ওভার দ্য ট্রাকিয়া ইচ মাস্ট রিমুভ করার পরে আমরা ট্রাকিয়ার রিংগুলা ক্লিয়ার দেখা যাবে, তখনই আমরা কাউন্ট করে সেকেন্ড থার্ড রিং এ অথবা থার্ড ফোর্থ রিং এ ইনসিশন দিয়ে দিব। ট্রাকিয়াতে ইনসিশন দিয়ে আমরা একটা ইনস্ট্রুমেন্ট ইনসিশন লাইন দিয়ে ঢুকাই দিই, সেটা নাম হচ্ছে ট্রাকিয়াল ডাইলেটর। মানে ইনসিশন লাইনটাকে আমরা একটু ডাইলেট করব ট্রাকিয়াল ডাইলেটর দিয়ে, তারপর ট্রাকিওস্টমি টিউব দিয়ে দেব এবং সেই টিউবটাকে আমরা রিবন গজ দিয়ে নেকে ফিক্স করে দিব। খেয়াল রাখতে হবে যে রিবন গজ দিয়ে যে আমরা গলায় আটকাবো সেটা যেন খুব টাইট না হয়, আবার খুব লুজও না হয়। বেশি লুজ হলে আবার টিউব ডিসপ্লেসড হয়ে যেতে পারে। ট্রাকিওস্টমি করা পেশেন্টকে পোস্ট অপারেটিভ রুমে কিভাবে তুমি ম্যানেজ করবা? তুমি হয়তো একটা ওয়ার্ডে ডিউটিতে আছো, একটা ট্রাকিওস্টমি করা পেশেন্ট তোমাকে ম্যানেজমেন্টের জন্য দেয়া হলো। প্রথমে হবে যে পেশেন্টকে কোন পজিশনে রাখবো। পেশেন্টটা ট্রাকিওস্টমি করা পেশেন্টকে প্রপটা পজিশনে রাখতে হবে, মানে মাথার দিকটা একটু উঁচু থাকতে হবে তার। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন, এটা ইম্পর্টেন্ট আইটেম। ট্রাকিওস্টমি যখনই করবা তখনই কিন্তু তার ভয়েস নষ্ট হয়ে যাবে। আমরা যে কথা বলি, বাতাসটা আমাদের ল্যারিংসের যে ভোকাল কর্ড, এই দুইটা ভোকাল কর্ডের ফাঁক দিয়ে যেতে হয়, এবং এই ভোকাল কর্ড যখন মুভ করে তখন এই বাতাসের মধ্যে ওয়েভ তৈরি করে এবং সাউন্ড তৈরি হয়। যখনই আমরা ট্রাকিয়াতে ছিদ্র করে দিলাম, বাতাসটা এই ট্রাকিয়ার ছিদ্র দিয়ে বের হয়ে আসতেছে, তাহলে ল্যারিংসের ভোকাল কর্ডের মাঝখান দিয়ে আর কোনো বাতাস যাচ্ছে না, এতে গিয়ে কোনো শব্দ তৈরি করতে পারবে না পেশেন্ট। এই ক্ষেত্রে ট্রাকিওস্টমি করা পেশেন্ট কিভাবে একজন ডক্টরের সাথে কমিউনিকেট করবে, অথবা সে একজন নার্সকে ডাকতে হবে, তার জন্য আমরা তাকে একটা কলিং বেল দিয়ে রাখতে পারি। বেডের পাশে একটা কলিং বেল দিয়ে রাখবো, সে কলিং বেলে চাপ দিবে। যদি পেশেন্ট শিক্ষিত হয়, লেখাপড়া জানে, তাহলে কাগজ কলম দিয়ে দিব, কাগজ কলম দিয়ে তার কি সমস্যা সেগুলো লিখে দিবে। এইভাবে তাকে কমিউনিকেশনের ব্যবস্থা করে দিতে হবে। আর এই ব্যাপারটা ট্রাকিওস্টমি করার আগে অবশ্যই পেশেন্ট এবং তার অ্যাটেন্ডেন্টসকে কাউন্সিলিং করতে হবে যে এই প্রসিজার করার পরে পেশেন্ট কথা বলতে পারবে না। সো অবশ্যই কাউন্সিলিং করে রাখতে হবে যে ট্রাকিওস্টমি করার পর পেশেন্ট কথা বলতে পারবে না। থার্ড ম্যানেজমেন্ট ইজ সেকশন ক্লিয়ারেন্স এভরি 15 মিনিট ইন্টারভেল। ট্রাকিওস্টমি করার পর পেশেন্টের খুব বেশি কাশি হয়। আমাদের নর্মাল পার্সনের গলাতেই যে একটু ধুলাবালি ঢুকে তাতেই কিরকম কাশি উঠে, আর ট্রাকিওস্টমি করে একটা বড় টিউব ট্রাকিয়াতে দিয়ে রাখছি আমরা, পেশেন্টের সবসময় ট্রাকিয়াতে ইরিটেশন হবে এবং তার কাশি উঠবে। সেজন্য এগুলা আমরা সাকার মেশিন দিয়ে 15 মিনিটস পর পর সাকশন ক্লিয়ারেন্স করে দিতে হবে। হিউমিডিফিকেশন, আমরা নর্মাল পার্সনরা যে বাতাসটা টানি, রেসপিরেশনে যে বাতাসটা নেই, সেটা নাক দিয়ে যাচ্ছে, নেজাল মিউকোসাতে যে সিকিউরিটি এপিথেলিয়াম গুলা আছে সেটা থেকে প্রচুর ফ্লুইড এসে বাতাসে মিশে যায়, মানে বাইরের যে শুকনো বাতাস সেটা হিউমিডিফাইড হয়ে যায়, অর্থাৎ শুকনো বাতাসের জলীয় বাষ্প তৈরি হয়। এই ভেজা বাতাসটা আমরা লাংসে নিচ্ছি। কিন্তু যখনই ট্রাকিওস্টমি করে দিলাম তখনই সরাসরি ড্রাই এয়ারটা ট্রাকিয়াল ছিদ্র দিয়ে ভিতরে চলে যাচ্ছে লাংসে। এটা আমরা অ্যালাউ করবো না। বাতাসটাকে যেভাবেই হোক আমরা হিউমিডিফাইড করে দেওয়ার চেষ্টা করবো। একটা মেশিন আছে হিউমিডিফায়ার, এখানে বাতাস
পানির ভিতর দিয়ে যায়। আমরা গরিব দেশ, আমরা হয়তো হিউমিডিফায়ার, পেশেন্টরাও গরিব, হিউমিডিফায়ার কেনার ক্ষমতা নেই। তখন আমরা সাধারণত পরে কি থাকে, যে গজ পানিতে ভিজায় ট্রাকিওস্টমি টিউবের ছিদ্রের উপরে দিয়ে রাখি, এবং পেশেন্টকে বলে রাখতে হয় যে কিছুক্ষণ পর পর এই গজের পিসটা ভিজায় এনে উপরে রাখতে হবে। আর যেসব পেশেন্ট একটু গজও কিনতে পারবে না, তাদের বলে রাখতে হবে যে আপনি আপনার গামছাটা পানিতে ভিজায় এনে সবসময় সেই ট্রাকিওস্টমি টিউবের উপরে রাখবেন। এইভাবে আমরা হিউমিডিফিকেশনটা মেনটেন করতে হবে। প্রিভেনশন অফ ক্রাস্টিং। ক্রাস্ট তৈরি হয় ট্রাকিয়াতে, এবং সেই ট্রাকিওস্টমি টিউবের ভিতরে ক্রাস্ট এসে জমা হয়, টিউব ব্লক হয়ে যেতে পারে। কেন ক্রাস্ট তৈরি হচ্ছে? সেই একই কারণে যে সরাসরি ড্রাই বাতাসটা ট্রাকিওস্টমি টিউব দিয়ে যাচ্ছে, নাক দিয়ে যখন বাতাসটা যাচ্ছে তখন নেজাল মিউকোসা সেই বাতাসটাকে পিউরিফাই করতেছে, যা ডাস্ট থাকে বাতাসে সেগুলা নেজাল ক্যাভিটিতে আটকে যাচ্ছে। কিন্তু এখানে কোনো পিউরিফিকেশনের সুযোগ নেই, বাতাসটা সরাসরি ট্রাকিয়াতে চলে যাচ্ছে এবং ড্রাই বাতাস যাচ্ছে। সেজন্য ট্রাকিয়াতে ক্রাস্টিং হয়ে থাকে। ক্রাস্টিংটা প্রিভেন্ট করার জন্য আমরা এভরি 15 মিনিটস ইন্টারভ্যাল কিছু নর্মাল স্যালাইন এই ট্রাকিওস্টমি টিউব দিয়ে ঢেলে দেব, যাতে ক্রাস্ট গুলা সফট হয়ে যায় এবং সাকশন করলে এগুলা বের হয়ে চলে আসে। কারণ ক্রাস্ট বেশি তৈরি হলে বাতাস যাওয়ার রাস্তাটা ব্লক হয়ে যাবে, ক্রাস্ট টিউবটাকে পুরোপুরি ব্লক করে দেয়। কেয়ার অফ দ্য ওন্ড। আমরা এখানে একটা ওন্ড তৈরি করতেছি ট্রাকিয়ার উপরে, সেটাকে আমাদের ডেইলি ড্রেসিং করতে হবে। নর্মালি সার্জারি ওয়ার্ডে দেখেছো তো, যে কোনো ট্রমার ওন্ড অথবা সার্জিক্যাল ওন্ড ড্রেসিং করা হয় স্পিরিট বা হ্যাক্সিসেল অথবা বিটাডিন এগুলা দিয়ে। এই ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের করোসিভ অ্যান্টিসেপটিক সলিউশন ইউজ করব না, কারণ এই স্পিরিট বা বেটাডিন এগুলা যদি ট্রাকিয়াতে যায়, তাহলে ট্রাকিয়ালে মিউকোসা গুলা বার্ন হয়ে যাবে, ইনজুরি হয়ে যাবে। আমরা এই ট্রাকিয়াল ওন্ডটা ড্রেসিং করব বাই নর্মাল স্যালাইন। ডিক্যানুলেশন, নাম থেকে বুঝতে পারতেছো যে ক্যানুলেশন করা হয়েছিল, সেটাকে আবার বন্ধ করে দেওয়া। ডিক্যানুলেশন, আমরা যে ছিদ্রটা করছিলাম মানে ট্রাকিয়াতে ক্যানুলেশন করছিলাম, সেটাকে আমরা বন্ধ করে দেব। আমাদের কাজ শেষ হয়ে গেছে, রোগী ভালো হয়ে গেছে, এখন আমরা ট্রাকিয়ার যে স্টমা করছিলাম বা হোল করছিলাম সেটা আমরা ক্লোজ করে দেব। মজার ব্যাপার হলো যে এই ছিদ্রটা খুব একটা যে স্টিচ দিয়ে বন্ধ করার দরকার হয় না। আমরা ড্রেসিং এর সময় যে মাইক্রোপোর ইউজ করে থাকি, দেখছো তো তোমরা ওয়ার্ডে, এই ট্রাকিওস্টমি ওন্ডটাকেও যদি তুমি মাইক্রোপোর দিয়ে কভার করে রাখো 5 দিন 7 দিন 10 দিন, এটা হিলিং হয়ে বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে 5 to 10% কেসে হয়তো ডিলেড হিলিং হয়, অথবা ডিফিকাল্ট, আমরা বলি ডিফিকাল্ট ডিক্যানুলেশন, ছিদ্রটা পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছু ছিদ্র রয়ে গেছে, বাতাস আসতেছে, সিক্রেশন গুলো আসতেছে, তখন আমরা সেকেন্ডারি সুচার দিয়ে এই ওন্ডটা ক্লোজ করে দিয়ে থাকি। ওয়েল, ট্রাকিওস্টমিতে কি কি কমপ্লিকেশন হতে পারে? যে কোনো সার্জারিতে একটা কমপ্লিকেশন হেমোরেজ হয়ে থাকে। এখানেও ব্লিডিং হবে, কিছু কিছু ক্ষেত্রে খুব এক্সেসিভ ব্লিডিং হয়ে থাকে। যদি আমরা সবচেয়ে ভাস্কুলার স্ট্রাকচার যেটা পাই ট্রাকিওস্টমি করার সময়, ইচমাস অফ থাইরয়েড, সেটাকে ইনজুরি করে ফেলি। সেজন্য ইচমাস অফ থাইরয়েডটাকে চিনতে হবে আগে, এবং সেটাকে খুব কেয়ারফুলি ডিল করতে হবে। আমরা আগেও বলছি যে এটাকে আমরা সাধারণত রিট্রাক্ট করে থাকি। ইমার্জেন্সি ট্রাকিওস্টমিতে আমরা ইচমাস অফ থাইরয়েড রিট্রাক্ট করে থাকি। আর যদি মনে করি যে
পার্মানেন্ট ট্রাকিওস্টমি করব তাহলে আমরা এই মাসল থাইরয়েডটা কেটে বাইট দিয়ে সেপারেট করে দিই। সেকেন্ড হচ্ছে অ্যাপনিয়া। নাম থেকে বুঝতে পারছে যে absent of respiration. Apnea means absence of respiration, cessation of respiration. ট্রাকিওস্টমি করার সময় এই অ্যাপনিয়াটা কেন হচ্ছে? ভাইবাতে প্রায় এই কোয়েশ্চনটা করা হয়ে থাকে। আমরা তো শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্যই ট্রাকিওস্টমি করলাম। যে রোগী শ্বাস নিতে পারতেছে না, শ্বাসকষ্টের রোগীকে আমরা ট্রাকিয়া ছিদ্র করে দিলাম, শ্বাস প্রশ্বাস চলতে হবে, কিন্তু দেখা গেল ছিদ্র করার সাথে সাথে তার শ্বাস বন্ধ হয়ে গেল, সে আর শ্বাস নিচ্ছে না। এই ঘটনা কেন ঘটতেছে? এটা হচ্ছে যে সাডেন রাশ আউট অফ কার্বন ডাইঅক্সাইড। তার লাংসে ভর্তি ছিল কার্বন ডাইঅক্সাইড, যখনই ট্রাকিয়া ছিদ্র করা হলো সাথে সাথে লাংসের সব কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল। এদিকে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা ফল করে যায়। আমাদের রেসপিরেশনটা মেনটেন করে অ্যাকচুয়ালি রেসপিরেটরি সেন্টার ইন দ্য মিড ব্রেন, এবং এই মিড ব্রেনের যে রেসপিরেটরি সেন্টার এটা সেন্সিটিভ টু কার্বন ডাইঅক্সাইড। ব্লাডে কার্বন ডাইঅক্সাইড যখনই ফল করে যাবে রেসপিরেটরি সেন্টারটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং তার অ্যাপনিয়া হয়ে যায়। কার্ডিয়াক অ্যারেস্ট, দীর্ঘক্ষণ অ্যাপনিয়া থাকলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। অ্যাপনিয়াটা না হওয়ার জন্য আমরা কি করব? তাহলে আমরা যে ছিদ্রটা ওপেনিংটা করছিলাম সেটা কিছুক্ষণ আমরা ক্লোজ করে রাখবো। আমরা থাম দিয়ে জাস্ট যে ট্রাকিয়াতে ইনসিশন দিছিলাম সেটা ক্লোজ করে রাখবো। আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পেশেন্টের রেসপিরেশন শুরু হবে, তখন আমরা ট্রাকিওস্টমিটা কমপ্লিট করব। ফোর্থ হচ্ছে ফিস্চুলা ফরমেশন হতে পারে। এটা হচ্ছে দীর্ঘদিন যদি আমরা ট্রাকিওস্টমি টিউব রেখে দিই, পেশেন্টের দীর্ঘদিন ট্রাকিওস্টমি করা থাকলে ট্রাকিওস্টমি টিউবের জন্য ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা হতে পারে। পিছনে ট্রাকিয়া এবং ইসোফেগাস খুব কাছাকাছি থাকে। আর সামনের দিকে ট্রাকিও কিউটিনিয়াস ফিস্চুলা হতে পারে। ফিফথ হচ্ছে সার্জিক্যাল এমফাইজেম অ্যাটাক। এটাও একটা প্রায় কমন কমপ্লিকেশন অফ ট্রাকিওস্টমি, মানে বাতাসটা নেকের স্কিনের নিচে গিয়ে জমা হয়ে যায়। এটা হচ্ছে সার্জিক্যাল এমফাইজেম। সিক্সথ ইজ সাবগ্লটিক স্টেনোসিস, সেটা আমরা প্রথম দিকেই আলাপ করছিলাম। ক্রিকয়েড কার্টিলেজ যদি আমরা কোনোভাবে ইনজুরি করে ফেলি তাহলে তার সাবগ্লটিক স্টেনোসিস হয়ে যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।